প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ক্লাস নিব মাস্টার শেষ বর্ষের কোর্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, কোর্স কোড 3on2on03। প্রথম অধ্যায় পড়াবো সাহিত্য পর্যালোচনা। আমি সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। যে বিষয়গুলো আজকে তোমাদের পড়াবো: সাহিত্য পর্যালোচনা বা সাহিত্য সমীক্ষার সংজ্ঞা, সাহিত্য পর্যালোচনার বৈশিষ্ট্য, সাহিত্য পর্যালোচনার লক্ষ্য উদ্দেশ্য, সাহিত্য পর্যালোচনার ব্যবহার। সাহিত্য পর্যালোচনা বা সাহিত্য সমীক্ষাটা কি, বা সাহিত্য পর্যালোচনা বা সাহিত্য সমীক্ষার সংজ্ঞা। সাহিত্য পর্যালোচনা হলো গবেষণার একটা গুরুত্বপূর্ণ পর্যায়, যেটা ছাড়া গবেষণার কাজকে অসম্পূর্ণ ধরা হয়। গবেষণা কর্মকে অনুধাবন করার জন্য একটা সঠিক পদক্ষেপ হচ্ছে সাহিত্য পর্যালোচনা। অর্থাৎ গবেষণা বিষয় সংশ্লিষ্ট গবেষণার প্রতিবেদন তৈরি, বই পুস্তক, বিভিন্ন রচনা, লেখা, প্রবন্ধ ইত্যাদি খুঁজে বের করতে কিন্তু সাহিত্য পর্যালোচনার সম্যক পরিচিতি লাভের চেষ্টা করে থাকে। সাহিত্য পর্যালোচনা ছাড়া কিন্তু এগুলো করা খুবই অসম্ভব। তো দেখি দুই একটা প্রামাণ্য সংজ্ঞা আমরা জানব। জর্জ মৌলি উনি সাহিত্য পর্যালোচনা সম্পর্কে কি বলেছেন? দ্য রিভিউ অব দ্য লিটারেচার ইন অ্যান exacting task calling for a deep insight and clear perspective of the overall field. সাহিত্য পর্যালোচনা হচ্ছে গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ পর্যবেক্ষণ ও মতামত সম্পর্কিত রিপোর্ট এবং গবেষণার সময়ে রিপোর্ট নির্ধারণ, গঠন, মূল্যায়নই হলো সাহিত্য পর্যালোচনা। তার মানে গবেষণার কাজে যে রিপোর্ট পেশ করা হয় সেটাকে কিন্তু সাহিত্য পর্যালোচনা নির্ধারণ করে দেয়, মূল্যায়ন করে এবং সঠিকভাবে এই রিপোর্টটা করতে যে মতামত, পর্যবেক্ষণ, পর্যালোচনা সব কিছু কিন্তু সাহিত্য পর্যালোচনার মাধ্যমে সম্ভব। তাহলে আমরা জানলাম সাহিত্য পর্যালোচনাটা কি। এখন জানব সাহিত্য পর্যালোচনার বৈশিষ্ট্যসমূহ। সাহিত্য পর্যালোচনার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি গবেষণার দিক নির্দেশক হিসেবে সহায়তা করে। সাহিত্য পর্যালোচনা গবেষণার দিক নির্দেশক হিসেবে সহায়তা করে। সাহিত্য পর্যালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পুরাতন তত্ত্ব যাচাই এবং নতুন তত্ত্ব গঠনে কার্যকর ভূমিকা পালন করে। পুরাতন যে তত্ত্ব আছে সেগুলোকে যাচাই বাছাই করে এবং নতুন তত্ত্ব গঠন করতে যে কার্যকরী ভূমিকা, সেটা কিন্তু সাহিত্য পর্যালোচনা পালন করে থাকে। সাহিত্য পর্যালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক গবেষণা। সাহিত্য পর্যালোচনাটা কি? বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক গবেষণা। জ্ঞানের অভাব পূরণ করতেও কিন্তু সাহিত্য পর্যালোচনা খুবই জরুরি। কোন জ্ঞানের অভাবের কথা বলছি? গবেষণা কাজে যে জ্ঞানের অভাব রয়েছে সেটার কথা কিন্তু বলা হয়েছে। গবেষককে সঠিক কর্মপন্থা প্রদানে সহায়ক হিসেবে কাজ করে সাহিত্য পর্যালোচনা। সাহিত্য পর্যালোচনা গবেষণার যে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি রয়েছে সেটা কিন্তু রোধ করতে সহায়তা করে থাকে। এটাও সাহিত্য পর্যালোচনার জুড়ি নাই, এই গবেষণার অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি রোধ করতে। একই কাজে যাতে পুনরাবৃত্তি না হয়, যেটা অপ্রয়োজনীয় সেটার পুনরাবৃত্তি না হয়, সেটা কিন্তু সাহিত্য পর্যালোচনার মাধ্যমে করা সম্ভব। সাহিত্য পর্যালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গবেষণার কৌশল নির্ধারণে এটি সহায়তা করে থাকে। গবেষণা করতে যে কৌশল নির্ধারণ করতে হয় সেটা কিন্তু সাহিত্য পর্যালোচনার বৈশিষ্ট্যে
খুব ভালোভাবে বলা হয়েছে। সাহিত্য পর্যালোচনার মাধ্যমে পরীক্ষণের ভ্রান্তি যে ধারণা আছে এটা দূর করা সম্ভব। সাহিত্য পর্যালোচনা গবেষণার মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। গবেষণার বেসিক যে জিনিসটা সেটা কিন্তু এই সাহিত্য পর্যালোচনার মাধ্যমে জানা সম্ভব। সাহিত্য পর্যালোচনা গবেষণার যৌক্তিকতা নিরূপণে ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা জানলাম সাহিত্য পর্যালোচনার বৈশিষ্ট্যসমূহ কি। এবার জানবো আমরা সাহিত্য পর্যালোচনার লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, এরকম সাহিত্য পর্যালোচনারও কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আর এই সাহিত্য পর্যালোচনার লক্ষ্য উদ্দেশ্যগুলো কিন্তু তোমার কেন বলো তো? এই লক্ষ্য উদ্দেশ্যটা গবেষণার কাজকে আরো সম্প্রসারিত করার জন্য, গবেষণা কাজকে আরো সুন্দর করার জন্য, ভালোভাবে গবেষণা কাজটা শেষ করার জন্য কিন্তু সাহিত্য পর্যালোচনার লক্ষ্য উদ্দেশ্য। বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা কিছুর কিন্তু বিশ্বাস রয়েছে, এরকম নির্দিষ্ট বিশ্বাসযোগ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা সাহিত্য পর্যালোচনার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই বিশ্বাসযোগ্য না হলে কিন্তু কোনো তথ্য প্রদান যদি সঠিক না করা যায়, তাহলে কিন্তু বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত না করতে পারলে কিন্তু গবেষণা কাজকে সম্প্রসারিত করা সম্ভব না। একজন ব্যক্তির পক্ষে কিন্তু এই পর্যালোচনার মাধ্যমে সঠিক যে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে। বস্তুনিষ্ঠ হতে হবে এবং সঠিক হতে হবে। পরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গবেষণার সার সংক্ষেপের আলোচনা। গবেষণার সার সংক্ষেপের আলোচনা একটি সাহিত্য পর্যালোচনার মাধ্যমেই কিন্তু করা সম্ভব। গবেষণার যে সার সংক্ষেপ রয়েছে এটা কিন্তু সঠিকভাবে করার জন্য বিষয়বস্তুটা নির্ধারণ করতে হবে। গবেষণার বিষয়বস্তুটা নির্ধারণ করার জন্য সাহিত্য পর্যালোচনা অনেক বেশি সহযোগিতা করে থাকে। সাহিত্য পর্যালোচনার মাধ্যমে এই সার সংক্ষেপ আলোচনা করা সম্ভব। সামঞ্জস্যতা বিধান, তোমার গবেষণা কাজের ভিতরে যে সামঞ্জস্য বিধান করার কথা বলা হয়েছে সেটা কিন্তু সাহিত্য পর্যালোচনার মাধ্যমে সম্ভব। নির্দিষ্ট করে একজনের সাথে আরেকজনের গবেষণার কাজে যে সম্প্রসারিত করার জন্য সামঞ্জস্য বিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিত্য নতুন ধারণার অভাব, এই যে গবেষণার কাজে দিন দিন যে নতুন যে পদ্ধতি আসতেছে, নিত্য নতুন যে ধারণা আসতেছে, এটাও কিন্তু সাহিত্য পর্যালোচনার মাধ্যমে সম্ভব। কারণ পুরাতন জিনিসকে কিভাবে নতুনভাবে রূপ দেওয়া যায় এবং পুরাতন রিপোর্টগুলো, আগের গবেষণার কাজগুলোকে স্টাডির মাধ্যমে, সাহিত্য পর্যালোচনার মাধ্যমে কিন্তু নতুন ধারণার উদ্ভব দেওয়া সম্ভব, জন্ম দেওয়া সম্ভব। এই জন্য কিন্তু সাহিত্য পর্যালোচনার এই লক্ষ্যটা মাথায় রেখে গবেষণা কাজকে সম্পাদন করতে হবে, সম্প্রসারিত করতে হবে। এগুলো ছাড়া তাহলে সাহিত্য পর্যালোচনার মেন লক্ষ্য কি? বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা, গবেষণার সার সংক্ষেপের আলোচনা করা, সামঞ্জস্যতা বিধান করা, নিত্য নতুন ধারণার উদ্ভব করা। এগুলো ছাড়াও আর ব্রক তার এডুকেশনাল রিসার্চ গ্রন্থে বলেছেন, সাহিত্য পর্যালোচনা গবেষণার সমস্যাকে সীমায়িত করে। গবেষণা কাজ করতে যে সমস্যাগুলো আসে সেগুলোকে কিন্তু সীমায়িত করে থাকে সাহিত্য পর্যালোচনার মাধ্যমে। গবেষণার ক্ষেত্রে নতুন কৌশল অনুসন্ধান করা, গবেষণা কাজ করতে যে নতুন যে কৌশল অনুসন্ধান করতে হয়, নতুন কৌশল অ্যাপ্লাই করা, সেটা কিন্তু এই সাহিত্য পর্যালোচনার মাধ্যমে সম্ভব। গবেষণার অকার্যকর কৌশলকে পরিহার করা, গবেষণার ক্ষেত্রে যে অকার্যকর কৌশল আছে, যেগুলো কোনো প্রয়োজন নাই গবেষণার কাজে, সেই পরিহার করতে কিন্তু সাহিত্য পর্যালোচনা অনেক বেশি সহায়তা করে থাকে। গবেষণার পদ্ধতিতে দৃশ্যটি নেওয়া এবং গবেষণার নকশা
দাঁড় করানো। গবেষণার জন্য যে নকশাটা এবং পদ্ধতি, এটা কিন্তু সাহিত্য পর্যালোচনার মাধ্যমে করা সম্ভব। তারপরে হচ্ছে গবেষণার সুপারিশমালা গবেষকের নিকট পৌঁছানো। গবেষণার জন্য যে সুপারিশমালা আছে সেটা কিন্তু গবেষকের কাছে পৌঁছায় দেয় তোমার এই সাহিত্য পর্যালোচনা। সাহিত্য পর্যালোচনার মাধ্যমে বা সাহিত্য সমীক্ষার মাধ্যমে কিন্তু এই সুপারিশমালা পেশ করা সম্ভব। তাহলে আমরা সাহিত্য পর্যালোচনার লক্ষ্য উদ্দেশ্য জানলাম। এবার জানবো সাহিত্য পর্যালোচনার ব্যবহার, যেটার ব্যবহার না করলে কিন্তু গবেষণা কাজ সম্প্রসারিত করা সম্ভব না। সাহিত্য পর্যালোচনার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার উপযুক্ত বিষয় নির্ধারণ। প্রত্যেকটা গবেষক কিন্তু তার গবেষণা কাজকে সম্প্রসারিত করতে গবেষণার জন্য কিন্তু বিষয় নির্ধারণটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে গবেষণার কাজে বিষয় নির্ধারণ। গবেষক যদি বিষয় নির্ধারণ না করে তাহলে কিন্তু তার গবেষণা কাজ করা কোনোভাবেই সম্ভব না। সেটা এই সাহিত্য পর্যালোচনার ব্যবহারের মাধ্যমে সম্ভব। অনুসিদ্ধান্ত গ্রহণ, গবেষণা কাজ করার আগে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেটাও কিন্তু তোমার এই লিটারেচার রিভিউর মাধ্যমে, সাহিত্য সমীক্ষার মাধ্যমে কিন্তু করা সম্ভব। তাহলে অনুসন্ধান গ্রহণের জন্য কি করতে হবে? সাহিত্য পর্যালোচনা করতে হবে। সাহিত্য পর্যালোচনা ছাড়া কিন্তু অনুসন্ধান করা সম্ভব না। তারপরে হচ্ছে প্রত্যয়িক কাঠামোর অনুসন্ধান। গবেষণার ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক কাঠামোর যে অনুসন্ধানের কথা বলা হয়েছে, তাত্ত্বিক ও ব্যবহারিক কাঠামোর অনুসন্ধান কিন্তু অত্যাবশ্যক। এক্ষেত্রে কি করতে হবে? গবেষকের সাহিত্য পর্যালোচনার মাধ্যমে কিন্তু এটা ব্যবহার করা সম্ভব, প্রত্যেক কাঠামোর অনুসন্ধান করা সম্ভব। তারপর হচ্ছে কার্যকরী সংজ্ঞায়ন। গবেষণার জন্য কার্যকরী সংজ্ঞায়নটা হচ্ছে অপরিহার্য একটা বিষয়। গবেষণার সংজ্ঞা করতে হলে এক্ষেত্রে কি করতে হবে? গবেষককে সঠিকভাবে সংজ্ঞায়ন করতে হবে, ব্যবহার করতে হবে, ফলে গবেষণার কাজ সঠিকভাবে এগিয়ে যাবে এবং সংজ্ঞাটা খুবই কার্যকরী হতে হবে। তারপরে হচ্ছে নীতিমালা নির্ধারণ। গবেষণা কর্মে গবেষণা কাজকে আরো সহজ এবং সাবলীলভাবে করার জন্য নীতিমালা নির্ধারণ করো। প্রত্যেকটা কিছুর কিন্তু কিছু নিয়ম নীতি আছে, ওরকম গবেষণারও কিছু রুলস আছে, যেটা এই সাহিত্য পর্যালোচনার ব্যবহারের মাধ্যমে নীতিমালা নির্ধারণ করা সম্ভব। সেক্ষেত্রে সাহিত্য পর্যালোচনার ব্যবহার দরকার। গবেষণার নকশা, গবেষণার নকশার ক্ষেত্রেও কিন্তু সাহিত্য পর্যালোচনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে কি করতে হবে? সাহিত্য পর্যালোচনার ব্যবহারের মাধ্যমে গবেষণার নকশা প্রণয়ন করতে হবে। তারপরে হচ্ছে তত্ত্বগত ভিত্তি রচনা করা। তত্ত্বগত যে ভিত্তি আছে, গবেষণার তত্ত্বগত ভিত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছাড়া কিন্তু এই তাত্ত্বিক বিষয় ছাড়া কিন্তু ব্যবহারিক বিষয় আসবে না। তত্ত্বগত ভিত্তি রচনা করতে হলে গবেষণা কাজ আরো বেশি সম্প্রসারিত করা সম্ভব হবে। তাত্ত্বিক বিষয়টাকে কিন্তু গবেষণার ক্ষেত্রে খুব বেশি মূল্যায়ন করে। তারপরে তাত্ত্বিক বিষয়গুলোর উপরেই কিন্তু তোমার গবেষণা নির্ধারণ করা হয়। সাহিত্য পর্যালোচনার ব্যবহারের মাধ্যমে তত্ত্বগত ভিত্তি রচনা করা হয়। উপত্য বিশ্লেষণ ও উপস্থাপন। উপত্য বিশ্লেষণ মানে বলছে যে গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক উপত্য বিশ্লেষণ করা। তুমি যে তথ্যগুলো নিয়েছো সেই তথ্যগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করার পরে সেটাকে উপস্থাপন করতে হবে। আর এটা সাহিত্য পর্যালোচনার জন্য, সাহিত্য পর্যালোচনার ব্যবহারে ছাড়া কিন্তু এই উপত্য বিশ্লেষণ করা সম্ভব না। উপত্য বিশ্লেষণ করার পরে সেটাকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। তুমি যে তথ্য
কালেক্ট করলা, সেটাকে সেই তথ্যগুলো সঠিক আছে কিনা সেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তারপরে সেটাকে তোমার উপস্থাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তারপর হচ্ছে মানসম্মত প্রতিবেদন প্রকাশ করা। এই এতগুলো কাজ যে করা হলো, উপযুক্ত বিষয় নির্বাচন করা, অনুসিদ্ধান্ত গ্রহণ করা, প্রত্যয় কাঠামোর অনুসন্ধান করা, কার্যকরী সংজ্ঞায়ন করা, নীতিমালা নির্ধারণ করা, গবেষণার নকশা করা, তারপরে তত্ত্বগত ভিত্তি রচনা করা, উপাত্ত বিশ্লেষণ করা, উপস্থাপন করা, সব কিছুর মেন হচ্ছে মানসম্মত প্রতিবেদন প্রকাশ করা। গবেষণার কাজে তুমি যে গবেষণা করছো, এই যে তথ্য কালেক্ট করছো, অ্যানালাইসিস করছো, বিশ্লেষণ করছো, উপস্থাপন করছো, এই সব কিছুই কিন্তু তোমার একটা মানসম্মত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। গবেষণা কাজকে পূর্ণাঙ্গ রূপ দিবেই তোমার এই প্রতিবেদন প্রকাশ করা। এবং প্রতিবেদন প্রকাশ করলে হবে না, সেটা ভুল ভ্রান্তি ছাড়া নিখুঁত এবং মানসম্মত হতে হবে, যেটা গ্রহণযোগ্য, যেটা সহজে গ্রহণ করবে, যে এই গবেষণার এই প্রতিবেদনটা গ্রহণযোগ্য, যেটাকে তোমার সামনের দিনের পাথে হয়ে থাকবে এবং সেটাকে মূল্যায়ন করা হবে, ধরা হবে যে এটাই হচ্ছে একটা সুস্থ সুন্দর একটা গবেষণার প্রতিবেদন। সেটা কিন্তু সাহিত্য পর্যালোচনার ব্যবহার ছাড়া কিন্তু কোনোভাবে করা সম্ভব না। সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সাহিত্যর ব্যবহারটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। এই জন্য মানসম্মত প্রতিবেদনটা সাহিত্য পর্যালোচনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। এই সাহিত্য পর্যালোচনার মাধ্যমে কিন্তু মানসম্মত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব। এই যত কার্যকরী যে বিষয় আছে, শেষ লাস্ট স্টেপটাই হচ্ছে তোমার প্রতিবেদন পেশ করা, প্রতিবেদন প্রকাশ করা। তাহলে আমরা মোটামুটি জানলাম যে সাহিত্য পর্যালোচনায় কি কি তোমাদের জানার বিষয়। তাহলে একজন গবেষককে কিন্তু গবেষণা কাজকে সম্পন্ন করার জন্য সাহিত্য পর্যালোচনার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং প্রত্যেকটা গবেষকের এই গবেষণা কাজকে শেষ করতে এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু শেষ করা হয়ে থাকে। তাহলে সাহিত্য পর্যালোচনা নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি একটা মেল আইডি দিয়েছি তোমাকে, ifat67@yahoo.com। আমার ফোন নাম্বার 01916235519। তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো এবং ইনবক্স করতে পারো। এবং এখন তো জানো যে আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত পার করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।